আপু, এই সিটটা খালি? সামনে এত সিট থাকতে এখানেই বসতে হবে? না মানে চার্জারটা ওখানে, ল্যাপটপে কাজ ছিল। স্নেহা ভ্রুকুচকে একবার আমার দিকে তাকালো। বসো, কিন্তু অযথা কথা বলবে না। জি আপু। আমি চুপচাপ বসে ল্যাপটপ খুললাম। 5 মিনিটও পার হয়নি, হঠাৎ আমার ফোন জোরে বেজে উঠল। পুরো লাইব্রেরির সবাই একসাথে আমার দিকে তাকালো। আমি তাড়াহুড়ো করে ফোনটা সাইলেন্ট করতে গিয়ে আবারও 2বার ভুল বোতাম চাপলাম। রিংটন যেন ইচ্ছা করেই থামছিল না। ঠিক তখনই পাশ থেকে ঠান্ডা গলায় শুনলাম। ভার্সিটিতে নতুন? আমি অপ্রস্তুত হয়ে মাথা নাড়লাম। জি, ফার্স্ট ইয়ার। বোঝাই যাচ্ছে। কথাটা এমনভাবে বলল, মনে হলো পুরো লাইব্রেরির সামনে আমার সম্মানটা মাটিতে মিশে গেল। আমি আর একটা শব্দও বললাম না। তাড়াতাড়ি ফোনটা সাইলেন্ট করে আবার ল্যাপটপের দিকে তাকালাম, কিন্তু কাজের চেয়ে বেশি অস্বস্তি লাগছিল। পাশে বসা মানুষটার উপস্থিতিতেই যেন আমাকে অকারণে নার্ভাস করে দিচ্ছিল। প্রায় আধা ঘন্টা লাইব্রেরিতে ছিলাম, এর মধ্যে স্নেহা আপু একবারও আমার দিকে তাকালো না। নিজের নোটস লিখছিল, মাঝে মাঝে বইয়ের পাতা উল্টাচ্ছিল। এতটাই মনোযোগী ছিল যে আশেপাশে কে আছে সেটা নিয়েও যেন তার কোনো মাথা ব্যথা নেই। আমার কাজ শেষ হওয়ার পর ল্যাপটপ গুছিয়ে উঠে দাঁড়ালাম। আপু, আসি। স্নেহা বই থেকেই চোখ না সরিয়ে বলল, হুম। শুধু একটা হুম। না হাসি, না ভদ্রতার খাতিরে আরেকটা কথা। লাইব্রেরি থেকে বেরিয়ে করিডোরে আসতেই আমার বন্ধু রাকিব হেসে বলল, কিরে, বেঁচে ফিরেছিস? আমি ভ্রুকুচকে বললাম, মানে? তুই কার বাসায় বসছিলি জানিস? না তো। স্নেহা আপু, থার্ড ইয়ার, আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে রাগী সিনিয়র। আমি হালকা হেসে বললাম, সেটা তো 5 মিনিটেই বুঝে গেছি। উনি কারণ ছাড়া কারোর সঙ্গে কথা বলেন না। কেউ বেশি বিরক্ত করলে এমনভাবে ধমক দেন, পরের বার সামনে পড়লেও কথা বলতে ভয় লাগে। আমি আর কিছু বললাম না, মনে মনে ঠিক করলাম এরপর থেকে দূর থেকেই চলব। কিন্তু সেই সিদ্ধান্ত বেশি দিন টিকল না। পরদিন সকালে প্রথম ক্লাস শেষ করে ডিপার্টমেন্টের সিঁড়ি দিয়ে নিচে নামছি, হাতে কয়েকটা ফাইল আর একটা পানির বোতল। হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো। এই যে। আমি ঘুরে দাঁড়াতে দেখি স্নেহা আপু। আমার বুক ধক করে উঠল। জি আপু। উনি আমার দিকে একটা কলম বাড়িয়ে দিলেন। এটা তোমার? আমি অবাক হয়ে কলমটা হাতে নিলাম। এটা সত্যিই আমার। গতকাল লাইব্রেরিতে কোথায় রেখেছিলাম সেটাই খেয়াল ছিল না। আরে, আমি তো খেয়ালই করিনি। ধন্যবাদ আপু। নিজের জিনিসের দায়িত্ব নিজেই রাখতে শেখো। এই কথাটা বলেই উনি চলে গেলেন। আমি কলমটার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। রাগী তো বটেই, তবে কলমটা চাইলে লাইব্রেরির ডেস্কেই রেখে আসতে পারতেন। এতটা পথ নিয়ে আসার কোনো দরকার ছিল না। তার চলে যাওয়ার দিকেই কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর কলমটা শার্টের পকেটে রেখে নিজের ক্লাসে ঢুকে পড়লাম। সেদিনের পর থেকে অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করতে শুরু করলাম। ক্যাম্পাসটা খুব বড় না হলেও স্নেহা আপুর সঙ্গে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দেখা হয়ে যায়। কখনো ডিপার্টমেন্টের করিডোরে, কখনো লাইব্রেরির সামনে, কখনো ক্যান্টিনে পাশ দিয়ে হাঁটার সময়। তবে দেখা হলেও উনি কখনো আগে থেকে কথা বলতেন না। আমি সালাম দিলে মাথা নেড়ে উত্তর দিতেন, না দিলে একবার তাকিয়েই নিজের মতো চলে যেতেন। আমি অবশ্য দ্বিতীয়বার থেকে আর ভুল করতাম না। দূর থেকে দেখলেই আগে সালাম দিতাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ব্যাস, এই পর্যন্তই। এর বেশি কথা বের করা যেন অসম্ভব। একদিন দুপুরে ক্যান্টিনে গিয়ে দেখি সব টেবিল প্রায় ভর্তি। আমি ট্রে হাতে দাঁড়িয়ে আছি। কোথায় বসবো বুঝতে পারছিলাম না। ঠিক তখনই চোখ পড়ল এক কোণার টেবিলে। সেখানে একাই বসে আছে স্নেহা আপু। মনে মনে বললাম, না, ওইদিকে যাওয়ার প্রশ্নই আসে না। আমি অন্য টেবিলে জায়গা খুঁজতে লাগলাম। হঠাৎ পেছন থেকে রাকিব কুনুই দিয়ে গুঁতো মেরে বলল, ওই টেবিলটা তো খালি। তুই যা, আমি না। ভয় পাচ্ছিস? ভয় না, শান্তিতে খেতে চাই। রাকিব হেসে অন্যদিকে চলে গেল। আমি শেষ পর্যন্ত দাঁড়িয়েই খাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই দূর থেকে স্নেহা আপুর গলা ভেসে এলো। দাঁড়িয়ে আছো কেন?
আমি অবাক হয়ে তাকালাম। উনি আমার দিকেই তাকিয়ে আছেন। জায়গা নেই। এখানে এসে বসো। আমি আশেপাশে তাকালাম। উনি আবার বললেন, কানে কি কম শোনো? আমি তাড়াতাড়ি গিয়ে বিপরীত পাশের চেয়ারে বসলাম। মনে হচ্ছিল পুরো ক্যান্টিন আমার দিকেই তাকিয়ে আছে। আমি চুপচাপ খাওয়া শুরু করলাম। উনিও নিজের মতো খাচ্ছিলেন। প্রায় 5 মিনিট কোনো কথাই হলো না। নীরবতাটা ভাঙল উনিই। নাম কি? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, রাফি। পুরো নাম? রাফি হাসান। উনি মাথা নাড়লেন। কোন সেকশন? আমি বলে দিলাম। তারপর আবার নীরবতা। বুঝতেই পারছিলাম না উনি হঠাৎ এত কিছু জিজ্ঞেস কেন করছেন। খাওয়া শেষ করে পানি খেতে যাব, এমন সময় গ্লাসটা হাত ফসকে নিচে পড়ে গেল। চারপাশে ছিটকে পানি ছড়িয়ে পড়ল। আমি বিরক্ত হয়ে নিচু হয়ে গ্লাসটা তুলতে গেলাম। তার আগেই স্নেহা আপুর টিস্যুর বক্সটা আমার দিকে এগিয়ে দিলেন। পরিষ্কার করে দাও। আমি মাথা নিচু করে বললাম, জি আপু। টেবিল মুছতে মুছতে নিজের ওপরই বিরক্ত লাগছিল। আজও একটা না একটা ঝামেলা করেই ফেললাম। সব পরিষ্কার করে উঠে দাঁড়াতেই উনি শান্ত গলায় বললেন, তাড়াহুড়ো কম করবে। আমি অবাক হয়ে তাকালাম। কথাটা ধমক দিয়ে বললেও গলায় আগের মতো কঠোরতা ছিল না। আমি শুধু হালকা হেসে বললাম, চেষ্টা করব। স্নেহা আপু কিছু না বলে ট্রেটা হাতি নিয়ে উঠে চলে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম। দূর থেকে রাকিব সব দেখছিল। আমার কাছে এসেই ফিসফিস করে বলল, ব্যাপার কি, রাগী আপু তোকে টেবিলে বসিয়ে খাওয়ালো? আমি কাজ ঝাঁকালাম। আমিও বুঝতে পারছি না। রাকিব সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে বলল, সাবধানে থাকিস, ওনার মুড কখন কি হয় কেউ বলতে পারে না। আমি হেসে কথাটা উড়িয়ে দিলেও রাকিবের কথা মাথায় রয়ে গেল। পরে কয়েকদিন স্নেহাপুর সামনে পড়লেই ইচ্ছে করেই দূর দিয়ে যেতাম। অকারণে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। রাগী মানুষদের সঙ্গে যত কম মেশা যায় ততই শান্তি। 1 সপ্তাহ পরের ঘটনা। ডিপার্টমেন্টে সেমিনারের প্রস্তুতি চলছে। শিক্ষকরা কয়েকজন সিনিয়র আর জুনিয়রকে একসঙ্গে কাজ ভাগ করে দিলেন। নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে তালিকাটা দেখছিলাম। হঠাৎ রাকিব আমার কাঁধে চাপড় মেরে বলল, শেষ, তোর কপাল শেষ। আবার কি হলো? রাকিব তালিকায় একটা নাম দেখিয়ে বলল, তোর টিম লিডারকে দেখ। আমি নিচে তাকিয়ে পড়লাম। টিম লিডার স্নেহা রহমান, 3য় বর্ষ। আর সদস্যদের তালিকায় আমার নাম সবার উপরে। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। স্যার আর কাউকে পেল না? রাকিব হাসতে হাসতে বলল, এখন বুঝবি রাগী আপুর আন্ডারে কাজ করা কাকে বলে। বিকেলে প্রথম মিটিং ছিল। ডিপার্টমেন্টের সেমিনার রুমে আমরা 6 জন বসে আছি। সবাই প্রায় সিনিয়র, একমাত্র জুনিয়র আমি। কিছুক্ষণ পর স্নেহা আপু ফাইল হাতে ভেতরে ঢুকলেন। ঘরে ঢুকেই একবার সবার দিকে তাকিয়ে বললেন, সবাই এসেছে? একজন বলল, জি। উনি ফাইল খুলে বললেন, তাহলে কাজ ভাগ করে দিচ্ছি। যার যেটা দায়িত্ব থাকবে সেটা সময় মতো শেষ করবে। পরে অজুহাত শুনতে চাই না। এক এক করে সবার কাজ বুঝিয়ে দিলেন। সবশেষে আমার দিকে তাকালেন। রাফি, আমি সোজা হয়ে বসলাম। জি আপু। পোস্টারের ডিজাইন আর রেজিস্ট্রেশন ডেস্কের লিস্ট তুমি করবে। আমি একটু ইতস্তত করে বললাম, আপু আমি আগে কখনো করিনি। উনি বিন্দুমাত্র ভাব না বদলে বললেন, এখন করবে। আমি আর কিছু বললাম না। মিটিং শেষ হওয়ার পর সবাই বেরিয়ে গেল। আমি এখনও বসে আছি। কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই স্নেহা আপু আবার ভেতরে ঢুকলেন। আমার সামনে একটা ফাইল রেখে বললেন, এগুলো গত বছরের কাজ, দেখে আইডিয়া নিতে পারবে। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য এনেছেন? না, দেওয়ালে টাঙানোর জন্য এনেছি। কথাটা এমন ভাব করে বললেন যে বুঝলাম ইচ্ছা করেই বিষয়টা এড়িয়ে গেলেন। আমি হালকা হেসে বললাম, ধন্যবাদ আপু। উনি দরজার কাছে গিয়ে আবার থামলেন। পেছন ফিরে না তাকিয়েই বললেন, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবে। ভুল করে পরে আবার নতুন করে করার চেয়ে আগে জিজ্ঞেস করা ভালো। স্নেহা আপুর কথাটা শেষ হতেই আমি মাথা নাড়লাম। উনি আর কিছু না বলে
রুম থেকে বেরিয়ে গেলেন। আমি ফাইলটা খুলে দেখলাম। গত বছরের পোস্টার, রেজিস্ট্রেশন লিস্ট সব কিছু খুব সুন্দর করে সাজানো। বুঝতে পারলাম এগুলো না দিলে আমি কোথা থেকে শুরু করব সেটাই বুঝতাম না। ফাইলগুলো ব্যাগে রেখে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে রাকিব সামনে এসে দাঁড়ালো। কিরে, এতক্ষণ ভেতরে কি করছিলি? আমি ব্যাগটা কাঁধে তুলে বললাম, কিছু না, স্নেহাপু গত বছরের ফাইল দিলেন। রাকিব থমকে গেল। কি দিলেন? ফাইল। রাকিব অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। স্নেহা আপু নিজে থেকে তোকে ফাইল দিল? আমি কাঁধ ঝাঁকালাম। হুম। রাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল, অদ্ভুত। আমি আর কথা বাড়ালাম না। পরের 3 দিন প্রায় পুরো সময়টাই সেমিনারে কাজ নিয়ে ব্যস্ত কেটে গেল। ক্লাস শেষ হলে আমরা সেমিনার রুমে বসতাম। সবাই নিজের নিজের কাজ করত। স্নেহা আপু মাঝে মাঝে সবার কাজ দেখে দিতেন। আমার পোস্টারের ডিজাইন প্রায় শেষের দিকে। ল্যাপটপে শেষ কিছু পরিবর্তন করছিলাম। ঠিক তখনই স্নেহা আপু আমার পাশে এসে দাঁড়ালেন। হয়ে গেছে? আমি ল্যাপটপটা একটু ঘুরিয়ে দেখালাম। প্রায়। উনি কিছুক্ষণ মন দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা জায়গায় আঙ্গুল দেখিয়ে বললেন, এই ফন্টটা বদলাও। আমি অবাক হয়ে বললাম, এটা? হ্যাঁ, বাকি সব ঠিক আছে, শুধু এটা পুরো ডিজাইনের সঙ্গে মানাচ্ছে না। আমি ভালো করে দেখে বুঝলাম সত্যিই মানাচ্ছে না। আমি হেসে বললাম, আমার চোখেই পড়েনি। তাই তো আমি দাঁড়িয়ে আছি। আমি আর কিছু বললাম না, চুপচাপ ফন্টটা বদলে দিলাম। কয়েক সেকেন্ড পরে উনি আবার স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। এখন ঠিক আছে। জানি না কেন কথাটা শুনে নিজের কাজটার উপর হঠাৎ করেই একটু আত্মবিশ্বাস ফিরে পেলাম। সন্ধ্যায় বাসায় ফিরে পোস্টারের ফাইল কপি ওনাকে পাঠিয়ে দিলাম। আপু, একবার দেখে বলবেন ঠিক আছে কি না। প্রায় 10 মিনিট কোনো উত্তর এলো না। ভাবলাম হয়তো পরে দেখবেন। হঠাৎ ফোনে নোটিফিকেশন ভেসে উঠল। ভালো হয়েছে। শুধু এই 2টা শব্দ। অন্য কারো কাছে হয়তো খুব সাধারণ লাগতো, কিন্তু কেন জানি আমার মুখে অজান্তেই হাসি চলে এলো। আমি শুধু লিখলাম, ধন্যবাদ আপু। তারপর আর কোনো মেসেজ আসেনি। ফোনটা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। পরদিন সকাল থেকেই সেমিনারে কাজের চাপ আরও বেড়ে গেল। অনুষ্ঠানের আর মাত্র 4 দিন বাকি। পুরো ডিপার্টমেন্টেই যেন আলাদা একটা ব্যস্ততা। ক্লাস শেষ হওয়ার পর সবাই মিলে সেমিনার রুমে জড়ো হলাম। কেউ ব্যানারের হিসাব করছে, কেউ অতিথিদের তালিকা বানাচ্ছে, কেউ আবার স্টেজের সাজসজ্জা নিয়ে আলোচনা করছে। আমি নিজের ল্যাপটপ খুলে রেজিস্ট্রেশন লিস্টের শেষ কাজগুলো করছিলাম। ঠিক তখনই স্নেহা আপু সামনে এসে দাঁড়ালেন। লিস্ট কত দূর? আমি মাথা তুলে বললাম, প্রায় শেষ, শুধু 2 জন শিক্ষকের নাম কনফার্ম হলেই হয়ে যাবে। ঠিক আছে, তাড়াহুড়ো করে ভুল করো না। আমি শুধু জি বলেই আবার কাজে মন দিলাম। সেদিন কাজ শেষ হতে হতে সন্ধ্যা নেমে এলো। এক এক করে সবাই বেরিয়ে গেলেও আমি এখনও ল্যাপটপ বন্ধ করিনি। কয়েকটা বানান আবার মিলিয়ে দেখছিলাম। হঠাৎ পাশ থেকে একটা পানির বোতল আমার টেবিলে রাখা হলো। মাথা তুলে দেখি স্নেহা আপু। বিকেল থেকে বসে আছো, পানি খেয়েছো? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, না, খেয়াল ছিল না। কাজ করতে গিয়ে নিজের কথাও মনে রাখতে হয়। এইটুকু বলেই উনি অন্যদের দিকে চলে গেলেন। আমি বোতলটার দিকে তাকিয়ে রইলাম। অদ্ভুত একটা মানুষ। কথাগুলো সবসময় ধমকের মতো শোনায়, কিন্তু ভেতরে যেন অন্য কিছু লুকিয়ে থাকে। পরদিন দুপুরে প্রিন্টিংয়ের জন্য আমাকে আর কয়েকজন সিনিয়র ভাইকে বাইরে যেতে হলো। সব কাজ শেষ করে ফিরে আসতে আসতে প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেল। সেমিনার রুমে ঢুকতেই স্নেহা আপু ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এত দেরি হলো কেন? দোকানে অনেক ভিড় ছিল আপু। উনি আর কিছু বললেন না, শুধু আমার হাত থেকে পোস্টারগুলো নিয়ে এক এক করে দেখতে লাগলেন। সবগুলো দেখে ছোট্ট করে বললেন, ঠিক আছে। তারপর আবার সবার কাজে ব্যস্ত হয়ে গেলেন। দিন যত যাচ্ছিল একটা বিষয় আমি বুঝতে শুরু করলাম। স্নেহা আপু কখনো কারো কাজ নিজে করে দিতেন না, কিন্তু কেউ সত্যি চেষ্টা করলে তাকে চুপচাপ সাহায্য করতেন। সবার চোখে উনি রাগী, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় উনি আসলে খুব দায়িত্বশীল।
হয়তো সেই কারণেই সবাই তাকে ভয় পায়। অন্যদিকে স্নেহা আপুও হয়তো একটা বিষয় লক্ষ্য করেছিলেন, আমি কখনো অকারণে ওনার সামনে যেতাম না, অপ্রয়োজনীয় প্রশ্ন করতাম না। প্রতিবার জি আপু বলেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যেতাম। সম্ভবত এই বিষয়টাই ধীরে ধীরে ওনার কাছে স্বাভাবিক লাগতে শুরু করেছিল। সেমিনারের আগের দিন সবাই মিলে হলরুম সাজানো হচ্ছে। আমি সিঁড়িতে উঠে ব্যানার লাগাচ্ছিলাম। হঠাৎ ভারসাম্য হারিয়ে একটু দুলে উঠলাম। নিচ থেকে কয়েকজন একসঙ্গে চিৎকার করে উঠল, সাবধানে! আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। নিচে তাকিয়ে দেখি স্নেহা আপু ভ্রুকুচকে দাঁড়িয়ে আছেন। সবাই আবার কাজে ব্যস্ত হয়ে গেলেও উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। আমি নিচে নেমে আসতেই শান্ত গলায় বললেন, সব কাজ নিজে করতে হবে এমন কোনো নিয়ম নেই। আমি হালকা হেসে বললাম, লোক কম ছিল তাই। তাই বলে পড়ে গেলে অনুষ্ঠান না করে হাসপাতালে করতে হতো। আমি একটু লজ্জা পেয়ে মাথা চুলকালাম। সরি আপু। উনি কিছু বললেন না, শুধু একবার মাথা নেড়ে অন্যদিকে চলে গেলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই হাসলাম। আজকাল খেয়াল করছি স্নেহা আপুর ধমকগুলো আর আগের মতো ভয়ের লাগে না, বরং মনে হয় উনি ধমক দিয়ে নিজের মতো করে দায়িত্ব পালন করেন। আর হয়তো সেই কারণেই আমি অজান্তেই ওনার কথাগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে শুনতে শুরু করেছি। সেমিনারের অনুষ্ঠান শেষ হওয়ার পর পুরো ডিপার্টমেন্ট যেন একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কয়েকদিনের দৌড়ঝাঁপ, রাত জেগে কাজ, সব মিলিয়ে সবাই ক্লান্ত। আমি নিজের ব্যাগটা গুছিয়ে হলরুম থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে পরিচিত গলাটা শুনলাম। রাফি, আমি ঘুরে দাঁড়ালাম। জি আপু। উনি কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। একটু সময় হবে? আমি অবাক হলেও মাথা নাড়লাম। অবশ্যই। আমরা দুজন ক্যাম্পাসের পাশে ছোট্ট বাগানের দিকে হাঁটতে লাগলাম। বিকেলের রোদটা নরম হয়ে এসেছে, চারপাশে খুব বেশি মানুষও নেই। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। হঠাৎ স্নেহা আপুই নীরবতা ভাঙলেন। একটা প্রশ্ন করব। জি। তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি হেসে বললাম, শুরুতে পেতাম। স্নেহা ভ্রু তুললেন। এখন? আমি একটু ভেবে বললাম, এখন একটু কম। কথাটা শুনে উনি কিছু বললেন না, শুধু খুব আস্তে করে হাসলেন। সম্ভবত এই প্রথম আমি ওনাকে এত স্বাভাবিকভাবে হাসতে দেখলাম। সেদিনের পর থেকে আমাদের কথা একটু একটু করে বাড়তে লাগলো। তবে সেটা প্রেমের গল্পের মতো ছিল না। কখনো লাইব্রেরিতে দেখা হলে, কখনো ক্যান্টিনে। ছোট ছোট কথাগুলোই ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। একদিন ভার্সিটি থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ স্নেহা আপু পাশে এসে দাঁড়ালেন। বাস আসতে দেরি হবে। আমি মাথা নাড়লাম। মনে হয়। আবার নীরবতা। কয়েক মিনিট পর উনি হঠাৎ বললেন, রাফি, আমি তাকালাম। আমি একটা কথা অনেক দিন ধরে বলতে চাইছি। আমার বুকের ভেতরটা অকারণে ধক করে উঠল। কি কথা? উনি গভীর একটা শ্বাস নিলেন। আমি জানি আমি তোমার সিনিয়র, বয়সেও বড়, হয়তো আমার এমন কথা বলা উচিত না। আমি চুপ করে শুনছিলাম। স্নেহা আপু ধীরে ধীরে বলল, কিন্তু যতবার নিজেকে থামাতে চেয়েছি ততবারই বুঝেছি তোমাকে আলাদা করে ভাবি। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে এসেছে। উনি আবার বললেন, তোমার সঙ্গে কথা না হলে দিনটা কেমন অসম্পূর্ণ লাগে। তোমার কোনো সমস্যা হলে অকারণেই চিন্তা হয়, তুমি সামনে থাকলে অদ্ভুত একটা শান্তি পাই। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। স্নেহা আপু এবার মৃদু হেসে বলল, খুব সম্ভবত আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চারপাশটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে রইলাম। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, এটা ঠিক হবে না। কেন? আপনি আমার সিনিয়র, সবাই কি বলবে? আর আমি এখনো পড়ছি। স্নেহা মাথা নিচু করলেন। আমি উত্তরটা জানতাম, কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, তবু বলতে চেয়েছিলাম, কারণ না বললে হয়তো সারা জীবন আফসোস থাকতো। আমি কিছু বলতে পারলাম না। এর পরের দিনগুলোতে স্নেহা আপু আমাকে কোনো চাপ দিলেন না। আগের মতোই কথা বলতেন, আগের মতোই ধমক দিতেন, আগের মতোই খোঁজ নিতেন। শুধু একটা পার্থক্য ছিল, এখন আমি জানতাম
এই যত্নের ভেতরে একটা না বলা ভালোবাসা লুকিয়ে আছে। আর ঠিক সেই কারণেই নিজেকে ধরে রাখতে গিয়েও বারবার হার মেনে ফেলছিলাম। পরে কয়েকদিন আমি ইচ্ছে করেই স্নেহা আপুর সামনে কম পড়তাম, কোনো কারণ ছাড়া নয়, বরং যতবার সামনে পড়তাম ততবারই অস্বস্তি লাগতো। আগে ওনাকে শুধু সিনিয়র হিসেবে দেখতাম, এখন জানতাম উনি আমাকে ভালোবাসেন। এই সত্যিটাই আমাকে বারবার অপ্রস্তুত করে দিচ্ছিল। তবে স্নেহা আপু যেন কিছুই হয়নি, এমনভাবেই স্বাভাবিক ছিলেন। ক্লাসের সামনে দেখা হলে, ক্লাস শেষ? জি আপু। লাইব্রেরিতে? বইটা পেয়েছো? জি। এর বেশি কিছু না। একদিনও উনি আমাকে অস্বস্তিতে ফেলেননি, একদিনও নিজের অনুভূতির কথা দ্বিতীয়বার বলেননি। প্রায় 2 সপ্তাহ কেটে গেল। সেদিন দুপুরে ভার্সিটির লাইব্রেরিতে বসে একটা অ্যাসাইনমেন্ট করছিলাম। হঠাৎ মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করলো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ভাবলাম একটু পরে বের হব, কিন্তু কখন যে টেবিলেই মাথা রেখে চোখ বন্ধ হয়ে এসেছিল বুঝতেই পারিনি। হালকা একটা ডাকে ঘুম ভাঙল। রাফি? চোখ খুলতেই দেখি স্নেহা আপু সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে আমার কপালে হাত রাখলেন। তোমার গায়ে তো গরম কেন? আমি দুর্বল গলায় বললাম, কিছু না, এমনি। মিথ্যা বলবে না। উনি এক মুহূর্ত দেরি করলেন না, আমার ব্যাগটা নিজের কাঁধে তুলে নিলেন। আমি অবাক হয়ে বললাম, আপু আমি পারবো। চুপচাপ ওঠো। আমি আর কথা বাড়ালাম না। ভার্সিটির মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললেন না খেয়ে থাকার জন্য শরীর দুর্বল হয়ে গিয়েছে, সঙ্গে জ্বরও এসেছে। আমি চেয়ারে বসেছিলাম, স্নেহা আপু পাশে চেয়ারে চুপচাপ বসে রইলেন। ডাক্তার ওষুধ লিখে দিলে স্নেহা আপু নিজেই বাইরে থেকে ওষুধ এনে দিলেন। তারপর ক্যান্টিন থেকে খিচুড়ি আর জুস নিয়ে এলেন। আমি লজ্জা পেয়ে বললাম, আপু এত কষ্ট করার দরকার ছিল না। উনি চোখ রাঙিয়ে বললেন, তোমার নিজের শরীরের খেয়াল না থাকলে কাউকে না কাউকে তো রাখতেই হবে। আমি আর কিছু বলতে পারলাম না। খাওয়া শেষ করে ওষুধ খেয়ে বসে আছি। হঠাৎ খেয়াল করলাম স্নেহা আপু নিজেও এখনো কিছু খাননি। আমি ধীরে বললাম, আপু হুম? আপনি কিছু খেয়েছেন? উনি 1 সেকেন্ড থেমে হালকা হেসে বললেন, এখন মনে পড়লো? আমি মাথা নিচু করে ফেললাম। উনি উঠে দাঁড়ালেন। তুমি বসো, আমি খেয়ে আসছি। উনি দরজার দিকে হাঁটতে লাগলেন। আমি অজান্তেই ডাক দিলাম, আপু। উনি ফিরে তাকালেন। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর শুধু বললাম, ধন্যবাদ। উনি মৃদু হেসে বললেন, ধন্যবাদ শুনতে ভালো লাগে না, ভালো থেকো এটাই চাই। কথাটা বলেই চলে গেলেন। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু নিজের কথা না ভেবে এতটা স্বাভাবিকভাবে কারোর জন্য ছুটে যেতে খুব কম মানুষকেই দেখেছি। হঠাৎ করে মনে হলো আমি যাকে এতদিন শুধু রাগী সিনিয়র ভাবতাম, সে মানুষটা আসলে ভীষণ নরম, শুধু নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে জানে না। আর ঠিক সেই মুহূর্তেই বুঝলাম স্নেহা আপুকে এড়িয়ে চলার চেষ্টা করতে করতে অজান্তেই আমি নিজেই ওনার দিকে হেঁটে এসেছি। সেদিন রাতে অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, মেসেজ লিখে আবার মুছে দিচ্ছিলাম। শেষ পর্যন্ত শুধু একটা ছোট মেসেজ পাঠালাম, বাসায় পৌঁছেছেন? কয়েক মিনিট পর উত্তর এলো, হ্যাঁ, তুমি কেমন আছো এখন? মেসেজটা পড়ে অকারণেই হাসি পেল। তারপর প্রথমবারের মতো মনে মনে স্বীকার করলাম হয়তো আমি সত্যি স্নেহা আপুকে ভালোবেসে ফেলেছি। পরদিন সকাল থেকে মনটা অদ্ভুত অস্থির ছিল। বই খুলে বসেছিলাম, কিন্তু একটা লাইনও মাথায় ঢুকছিল না। বারবার একই মুখটা ভেসে উঠছিল। মেডিকেল সেন্টারে বসে আমার দিকে তাকিয়ে থাকা সেই চিন্তিত চোখ, কপালে হাত রেখে জ্বর দেখার মুহূর্ত, আর সেই কথাটা। ধন্যবাদ শুনতে ভালো লাগে না, ভালো থেকো এটাই চাই। সারা রাত ভেবেছি আমি কি শুধু কৃতজ্ঞ, নাকি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছি। অনেক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা উত্তরই বারবার সামনে এসেছে। যদি ভালো নাই বাসতাম, তাহলে ওনার একটা মেসেজ দেখে এত হাসি পেত কেন? সারাদিন দেখা না হলে এত শূন্য লাগতো কেন? নিজের কোনো ভালো লাগার খবর সবার আগে ওনাকেই বলতে ইচ্ছে কেন করত? সেদিনই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আজ আর কোনো দ্বিধা নয়।
আজ সব কথা বলবো। দুপুরে ক্লাস শেষ হতেই ক্যাম্পাসের এদিক ওদিক স্নেহাপকে খুঁজতে লাগলাম। লাইব্রেরির সামনে নেই, ক্যান্টিনেও নেই। অবশেষে ডিপার্টমেন্ট ভবনের পাশে ছোট্ট বাগানে চোখ পড়তেই দেখলাম বেঞ্চে বসে একটা বই পড়ছেন। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমাকে দেখে বইটা বন্ধ করলেন। কি ব্যাপার, কিছু বলবে? আমি গভীর শ্বাস নিলাম। জি। উনি বইটা পাশে রেখে পুরো মনোযোগ দিয়ে আমার দিকে তাকালেন। বলো। আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলাম। এতদিন যা বলতে পারিনি, আজ যেন সব কিছু গলায় এসে আটকে যাচ্ছে। সেদিন আপনি যখন আপনার মনের কথা বলেছিলেন, আমি না করে দিয়েছিলাম। স্নেহা শান্ত গলায় বললেন। মনে আছে। আমি মাথা নিচু করলাম। তখন মনে হয়েছিল এটা ঠিক হবে না, আপনি আমার সিনিয়র, মানুষ কি বলবে সেটাও ভেবেছিলাম। কিন্তু একটা কথা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। স্নেহা কিছু বলল না, শুধু অপেক্ষা করছিল। আমি ধীরে ধীরে বললাম, আমি আপনাকে এড়িয়ে চলতে চেয়েছিলাম, কিন্তু যত দূরে যেতে চেয়েছি ততবারই বুঝেছি দূরে যাওয়াটা শুধু শরীরের ছিল, মনটা তো আপনার কাছেই থেকে গিয়েছিল। ওনার চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। আমি মৃদু হেসে বললাম, জানেন, আগে আপনার ধমক শুনে ভয় পেতাম, এখন যদি একদিন ধমক না দেন মনে হয় কিছু একটা কম আছে। স্নেহার ঠোঁটে কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আমি আবার বললাম, আগে ভাবতাম আপনি শুধু রাগী, তারপর দেখলাম আপনি মানুষের জন্য নিঃশব্দে কত কিছু করেন। নিজের ক্লান্তি লুকিয়ে অন্যর পাশে দাঁড়ান। কারো সামনে ভালোবাসা দেখাতে পারেন না, কিন্তু যত্নটা কখনো কমান না। আমি একটু থামলাম। কণ্ঠটা এবার অনেক নরম হয়ে এলো। সেদিন মেডিকেল সেন্টারে আপনি আমার পাশে না থাকলে হয়তো ঘটনাটা সাধারণই থাকতো, কিন্তু আপনি যেভাবে আমার খেয়াল করেছিলেন সেদিনই বুঝেছিলাম এমন মানুষ জীবনে বারবার আসে না। স্নেহার চোখে হালকা জল চিকচিক করে উঠল। আমি আস্তে করে বললাম, আপনি একদিন সাহস করে নিজের অনুভূতির কথা বলেছিলেন, আমি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলাম। আজ আমি সেই ভুলটা ঠিক করতে চাই। উনি খুব ধীরে বললেন, রাফি। আমি মাথা নেড়ে বললাম, না, আজ আমাকে বলতে দিন। চারপাশে কয়েকজন শিক্ষার্থী হাঁটছিল, হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছিল, অথচ আমার কাছে মনে হচ্ছিল পুরো ক্যাম্পাসটাই যেন নিঃশব্দ হয়ে গেছে। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আপনি বলেছিলেন আমার সঙ্গে কথা না বলে আপনার দিন অসম্পূর্ণ লাগে। আমিও একটা কথা বলতে চাই, এখন যদি সারাদিন আপনাকে না দেখি আমারও কেমন যেন অস্থির লাগে। আপনার মেসেজ এলে অকারণেই হাসি পায়। আপনি ভালো আছেন শুনলে নিজেরও ভালো লাগে। আপনার ধমকের ভেতরে যত্নটা এখন আমি চিনে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা, আমি আর নিজেকে মিথ্যা বলতে পারছি না। আমি একটু হেসে বললাম, আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি আমার জীবনের মানুষ হয়ে থাকবেন? কয়েক মুহূর্ত পুরো নীরবতা। স্নেহা আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে করে উঠে দাঁড়ালো। চোখ দুটো লাল হয়ে গেছে। জানো, আমি ভেবেছিলাম এই কথাগুলো হয়তো কোনোদিন আর শুনবো না। আমি মুচকি হাসলাম। আমিও ভাবিনি কোনোদিন বলতে পারবো। উনি ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলেন। মৃদু কাপা কণ্ঠে বললেন, তাহলে আমার উত্তরটাও শোনো। আমি তোমাকে সেদিন যেমন ভালোবাসতাম আজও ঠিক ততটাই ভালোবাসি, হয়তো আরও বেশি। আমার অজান্তেই চোখ ভিজে উঠল। আমি সাবধানে আমার হাতটা বাড়িয়ে দিলাম। তাহলে? স্নেহা এক মুহূর্ত আমার হাতের দিকে তাকিয়ে রইল, তারপর কোনো দ্বিধা ছাড়াই নিজের হাতটা আমার হাতে রাখল। আঙ্গুলের উষ্ণ স্পর্শে বুকের ভেতরটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। এবার আর আমাকে এড়িয়ে যাবে না তো? আমি মাথা নেড়ে বললাম, এবার যদি কোথায় যায়ও আপনার হাত ধরেই যাব। এ কথা বলতেই উনি হুট করে আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছুক্ষণের জন্য একেবারে স্থির হয়ে গেলাম। এতদিন যাকে শুধু দূর থেকে দেখে ভালোবেসেছি, সে মানুষটাই আজ কোনো দ্বিধা ছাড়াই আমাকে নিজের বুকের কাছে টেনে নিয়েছে। চারপাশে তখনও মানুষ ছিল, কেউ হেঁটে যাচ্ছিল, কেউ দূর থেকে তাকিয়ে মুচকি হাসছিল, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে পৃথিবীটা যেন ছোট হয়ে শুধু
দুজন মানুষকে ঘিরেই থেমেছিল। আমি খুব আস্তে করে বললাম, আপু। উনি আরও শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বললেন, আজও আপু বলবে? আমি হেসে ফেললাম। এই ডাক্তার সাথেই তো আমার ভালোবাসা শুরু। স্নেহা মুখ তুলে আমার দিকে তাকালো, চোখ দুটো ভেজা, কিন্তু ঠোঁটে এমন একটা হাসি যেটা আমি আগে কখনো দেখিনি। তাহলে এই ডাকটাই থাক, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এই আপুর হাতটা কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, ছাড়ার জন্য তো ধরিনি, সারা জীবন ধরে রাখার জন্য ধরেছে। কথাটা শুনে উনি লজ্জায় মাথা নিচু করে ফেললেন, তারপর আলতো করে আমার কাঁধে মাথা রাখলেন। কিছুক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না। নীরবতাটাও যেন আজ হাজারটা কথার চেয়েও বেশি সুন্দর লাগছিল। জানো, আমি সব সময় ভাবতাম হয়তো আমার ভালোবাসাটা একদিন চুপচাপ শেষ হয়ে যাবে। আমি ওনার কপালের ওপর পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিলাম। আর আমি ভাবতাম, আপনাকে ভালোবাসলেও কোনোদিন বলতে পারবো না। দেখুন, দুজনেরই ধারণা ভুল ছিল। উনি মুচকি হেসে আমার শার্টটা আলতো করে মুঠো করে ধরলেন। আজকে আমি খুব সুখী রাফি। আমি কোনো উত্তর দিলাম না। বিকেলের নরম বাতাস ধীরে ধীরে বইছিল, গাছের পাতাগুলো দুলছিল। দূরে ক্যাম্পাসের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। আমরা দুজন একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলাম। যে ক্যাম্পাসে প্রথম দেখা হয়েছিল রাগী এক সিনিয়র আর ভীতু এক জুনিয়রের, সেই একই ক্যাম্পাস আজ সাক্ষী হয়ে রইল দুজন মানুষের সবচেয়ে সুন্দর স্বীকারোক্তির। হাতের আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। আজার সামনে সিনিয়র জুনিয়রের দূরত্ব ছিল না, ছিল না কোনো দ্বিধা, কোনো ভয়, কোনো না বলা অনুভূতি। রাগী এক সিনিয়র আর ভীতু এক জুনিয়রের মিষ্টি ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এরকম আরও রোমান্টিক মিষ্টি এবং আবেগঘন অডিও স্টোরি নিয়মিত শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।